মোহাম্মদ ইউনূসকে এমন ভাবে মিসগাইড করা হয়েছে, উপদেষ্টারা করেছে, বা প্রথম আলো ডেইলি স্টার এমন ভাবে তাকে মিসগাইড করেছে, কুপরামর্শ দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত বলেছেন তাহলে আমি আর সরকারে থাকবো না। যদি ছাত্ররা প্রোক্লামেশন ঘোষণা করে তাহলে আমি আর এই সরকারে থাকবো না, মানে তিনি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেবেন। মোহাম্মদ ইউনূসের সরকার বলল তারাই দিবে, এটার বিরোধিতা কে করছিল? এই ঘোষণাপত্র যেন দেওয়া না হয় এটার জন্য সম্পূর্ণ বিরোধিতা করছিল আসিফ নজরুল। এবার আলোচনায় তিন উপদেষ্টা, কোন তিন উপদেষ্টা পদত্যাগ করতেছে? মনে করেছিলাম আসিফ নজরুল সহ অন্য তিন উপদেষ্টারা পদত্যাগ করবেন বা চলে যাবেন, কিন্তু ঘটনা অনেকটাই ভিন্ন রকম। শোনা যাচ্ছে ডক্টর ইউনূস এবং দুই ছাত্র উপদেষ্টা এই তিনজন নাকি দায়িত্ব থেকে সরে যেতে চাচ্ছেন। দর্শক, কথাগুলো হয়তো বা বিশ্বাস হচ্ছে না, আমারও বিশ্বাস হয়নি, তবে আলোচনা শুনবো, দুইটা আলোচনা শুনলে আশা করি বুঝতে পারবো আমরা যে আসলে বাস্তবতা কি রয়েছে, কেন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাচ্ছেন। কারণ আমি তার কাছ থেকে এমন কিছু আশা করি যেটা আমাকে মুগ্ধ করবে বা আমার ভালো লাগবে, আমাকে তৃপ্তি দেবে। দর্শক, তো বাংলাদেশের মানুষগুলো এরকম না, বাংলাদেশের মানুষগুলো হলো অন্যরকম। যে বিএনপি করে সে বিএনপির সমালোচনা পছন্দ করবে না, সে সারা জীবন অন্য দলের সমালোচনা করবে। যে জামাত করে সে জামাতের সমালোচনা পছন্দ করবে না, সে অন্য দলের সমালোচনা করবে। যে আওয়ামী লীগ করে একই কাজই করবে। কিন্তু আমি ভিন্ন। আমি ভিন্ন কেন? আমি জানি না আমি কেন ভিন্ন, কিন্তু আমি এই কাজটা করি। আমি আমার নিজের দলটাকে, যদিও আবার বলি আমি দল দিয়ে বোঝাচ্ছি কি, আমি আমার ঘর সেটারই সবচেয়ে বেশি সমালোচনা করি। দর্শক চলেন আমরা আপনাদেরকে আজকে অনেকগুলো খবর দেই। আমাদের অনেকের সঙ্গে যুক্ত হয়ে গেছেন লাইভে ইতিমধ্যে। একজন লিখেছেন, কি করবেন ডক্টর ইউনূস? ছাত্ররা তারা কাজ করতে পারছে না, উল্টো তাদেরকে বিতর্কিত করতে এই সরকারের একটি মহল সুশীল সেজে কাজ করছে। একদম রাইট। বাংলাদেশ নামে যে ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করেছেন, একদম রাইট পয়েন্টে আপনি হাত দিয়েছেন, এটি সত্য। দর্শক আসেন একটা একটা করে খবর দিই। যখন ছাত্ররা রাতে বৈঠকে বসে, জরুরি বৈঠকে বসে, তার আগ মুহূর্তে আমাদের কাছে কয়েকটা খবর আসে। সমন্বয়করা আমাদের বলেন যে ভাইয়া গণমাধ্যমে দিবেন না, বাট আপনাদের জানিয়ে রাখছি, যেহেতু আমাদের কথা বলতে হচ্ছে সব সময়। তো সরকারের ভেতর থেকে একটা বড় চাপ তৈরি হয়েছে। কিরকম? ছাত্ররা 1.5 মাস আগে, হান্নান মাসুদের বক্তব্য অনুসারে বলছি, সমন্বয়ক হান্নান মাসুদ 1.5 মাস আগে ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছিল তারা একটা প্রোক্লামেশন ঘোষণা করবে, মানে যে জুলাইয়ের রেভলিউশন তারা সেটা ঘোষণা করবে। এবং এটার জন্য তারা প্রত্যেকটি দলের কাছে মতামত চেয়েছে, এই ঘোষণাপত্রের জন্য তারা পরামর্শ চেয়েছে, সবকিছু তারা 1.5 মাস আগে। যদিও এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন তাদের কাছে 3 মাস আগে একটি খসড়া এসেছে। তো আর হান্নান মাসুদের বক্তব্য অনুসারে বাংলাদেশের বড় বড় সকল, বড় ছোট সব দলের কাছে তারা 1.5 মাস আগেই এই প্রস্তাবনাগুলো পাঠিয়েছিল। কেউ ছাত্রদের সাড়া দেয়নি। মানে সমন্বয়কদের কেউ কেউ বলছেন এটা হান্নান মাসুদের কোড না, এটা কেউ কেউ, আমি নাম বলছি না, তারা বলছেন যে রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় স্বার্থপর। যখন তারা 15-16 বছর ধরে হাসিনাকে গদি থেকে নামাতে পারেনি বা একটা ফেয়ার ইলেকশনে বাধ্য করাতে পারেনি, এবং দিন দিন এই রাষ্ট্র এক নায়কতন্ত্রে চলে গেছে, ফ্যাসিজমের একদম কি বলবো নোংরা কি বলবো স্টেজে গিয়ে পৌঁছে গেছে, এবং একটা সময় সকল দল নিরুপায় হয়ে গেছে এবং হাসিনাকে মানতে বাধ্য হয়ে গেছে যে হাসিনা ছাড়া আর কোনো উপায় নেই। সেই সময়টাই গুটি কয়েক ছাত্র একটা আন্দোলন তৈরি করে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী, এবং তারাই তাদের নেতৃত্বের মাধ্যমে এই সরকারের পতন ঘটায়। অনেক সমন্বয়করা এভাবেই বলেছে যে ভাই আমরা যখন এই আন্দোলনটা করছি আমাদের অনেক বড় বড় দল মিসগাইড করার চেষ্টা করেছে। আমি সেই দলগুলোর নাম বলবো না, বড় দলগুলো। কিরকম মিসগাইড? আমাদেরকে বলছে এভাবে করো, এভাবে করো, এভাবে করো। তো যখন তারা আমাদের এভাবে ওভাবে বলতো, এগুলো নিয়ে আমরা আবার আমাদের ফোরামে বসতাম সমন্বয়ক, এবং আমরা দিন শেষে দেখতাম যে এভাবে এভাবে করলে আওয়ামী লীগের লাভবান হবে এবং আওয়ামী লীগ আমাদের এই চূড়ান্ত লক্ষ্যকে বিচ্যুত করে দেবে। তখন আমরা বুঝেছি যে এই বড় দলগুলো যারা আওয়ামী লীগের পতন চায় তারাও আওয়ামী লীগের দোসর হয়ে গেছে, তারা আমাদের আন্দোলনকে ধ্বংস করতে চায়। কি ডেঞ্জারাস বিষয়টি খেয়াল করেন। আমি মনে করি বড় দলগুলোর প্রধানরা সমন্বয়কদের সাথে কথা বলে সেই লোকগুলোর নাম ঠিকানা বা তাদের অবস্থান জানা উচিত, কেন তারা
অন্য দলে বসে হাসিনা সরকারকে টিকিয়ে রাখার এই ষড়যন্ত্র করেছে, মিসগাইড করে। আসেন দ্বিতীয় বিষয়টি হলো, এই ছাত্রদের 1.5 মাস আগের প্রস্তাব কোনো দল সাড়া দেয়নি। যখন ছাত্ররা বাধ্য হয়ে 31 ডিসেম্বর একটা প্রোক্লামেশন অফ রেভলিউশন ঘোষণা করেছে, তখন সরকারের ভেতরে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। আসিফ নজরুল স্পষ্ট বলেছেন এটি করলে, মানে এটির সম্পূর্ণ বিরোধিতা তিনি করেছেন, একদম ছাত্রদের মুখের উপর তিনি বলেছেন এটা সম্ভব না, এটা হতে দেবেন না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন ভাবে মিসগাইড করা হয়েছে, উপদেষ্টারা করেছে, বা প্রথম আলো ডেইলি স্টার এমন ভাবে তাকে মিসগাইড করেছে, কুপরামর্শ দিয়েছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত বলেছেন তাহলে আমি আর সরকারে থাকবো না, যদি ছাত্ররা প্রোক্লামেশন ঘোষণা করে তাহলে আমি আর এই সরকারে থাকবো না। মানে তিনি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেবেন। বুঝতে পারছেন? যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে তখন ছাত্ররা, আমাদের 3 সমন্বয়ক যারা এখন সরকারে আছে, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা 3 জন একযোগে পদত্যাগ পত্রে সাইন করে সরকারকে দিয়ে দিয়েছে। বললেন যে আমরা এই সরকারে আর থাকছি না, আমরা রাজপথে থাকবো, আপনারা সরকার চালান। কারণ আমরা সরকারের এই ব্যর্থতা দায় নেব না, কারণ আমরা এই ব্যর্থতার জন্য এত মানুষের জীবন দেইনি। আমরা বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে, কিন্তু আমরা একদম মৃত্যুর দুয়ারে ছিলাম। এবং আমাদের ডাকে এই দেশে 1.5 লক্ষ মানুষ আহত হয়েছে, 20,000-এর অধিক আহত, মানে গুরুতর আহত শুধু না, পঙ্গুত্ব বরণ করেছে, 2,000-এর অধিক মৃত্যুবরণ করেছে। এখনো অজানা বহু শহীদ রয়েছেন যাদের তালিকায় হয়নি, যাদেরকে সরকার বিভিন্নভাবে গণকবরে কবর দিয়ে ফেলেছে। 3 সমন্বয়ক বললেন এই জন্য আমরা বিপ্লব করিনি যে আপনারা হানিমুন পিরিয়ড পার করবেন, এই জন্য আমরা বিপ্লব করিনি যে সরকার ব্যর্থ হবে, এই জন্য আমরা আন্দোলন করিনি এত মানুষকে জীবনের বিনিময়ে, এত মানুষের জীবনের বিনিময়ে ফ্যাসিস্টকে সরাইনি, যে আমরা একটা বড় থ্রেটে থাকবো। কারণ এই যে রাষ্ট্র ব্যবস্থা বা এই কাঠামো, যে কোনো সময় যে কোনো দল তার স্বার্থে এটাকে অবৈধ করে আমাদের ফাঁসির কাজটা ঝুলিয়ে দেবে। যখন 3 ছাত্র সমন্বয়ক মাহফুজ, নাহিদ এবং আসিফ একযোগে পদত্যাগ পত্রে সিগনেচার করে ইউনূস সরকারকে দিয়ে দিলেন, তখন ইউনূস সরকার বাধ্য হলেন এই প্রোক্লামেশন মেনে নিতে। তখন তিনি বললেন ওকে, তাহলে সরকার একটা প্রোক্লামেশন জারি করবে। এবং প্রশ্ন হলো এই সিদ্ধান্তটা একদম 11th আওয়ারে এসে কেন হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তার প্রত্যেকটা বক্তব্যে ছাত্রদেরকে একটা বড় উচ্চতায় পৌঁছে দিয়েছেন, বড় জায়গায় রেখে তার সরকার ব্যবস্থা ঘোষণার কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি কেন প্রথম আলো, ডেইলি স্টার বা তার কিছু আওয়ামী ফ্যাসিজমের দোসর উপদেষ্টাদের পরামর্শ চললেন? এটা নিয়ে দারুণ রহস্য তৈরি হয়েছে। বিষয়টা এখন ক্লিয়ার করি। ছাত্ররা বুঝতে পারছেন, মানে যেহেতু ছাত্ররা একটা সরকার গঠন করেছেন, রাষ্ট্রে একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল, শেখ হাসিনা এই দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, প্রত্যেকটা সিস্টেম অকেজো করে দিয়ে গেছে। এই ছাত্ররা ক্ষমতায় বসে রাষ্ট্রের যে কোনো ভাবেই রাষ্ট্রটাকে একটা স্থির জায়গায় আনার জন্য ফাইট করেছেন। তারা কিন্তু, আমাকে সমন্বয়ক যারা বলেছেন, তারা কিন্তু প্রোক্লামেশন নিয়ে চিন্তা করছিলেন, কিন্তু তারা শেষ সময়টা পাচ্ছিলেন না। এত আন্দোলন হচ্ছিল, একটার পর একটা আন্দোলন হচ্ছে, এখান থেকে আনসার লীগ, ওখান থেকে গার্মেন্টস লীগ, ওখান থেকে হকার লীগ, সেখান থেকে রিক্সা লীগ, ওখান থেকে অটো রিক্সা লীগ। বাংলাদেশে প্রতিদিনই যে একটার পর একটা আন্দোলন তৈরি হচ্ছিল, ছাত্ররা এগুলো মোকাবেলা করতে হিমশিম খেয়ে যাচ্ছিল। আর বাকি উপদেষ্টারা তারা এসি রুমে বসে চুরুট টানছিল, কিন্তু মূলত নেপথ্যে এই আন্দোলনগুলো বন্ধ করতে, এই লীগ বাহিনীর তাণ্ডব বন্ধ করতে আমাদের ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়করা মোটামুটি হিমশিম খাচ্ছিল। আর অন্যদিকে বাকি যতগুলো উপদেষ্টা আছে তারা মনে হচ্ছে যে এই, মানে তারা এই বিপ্লবকে ওন করছে না, বা এই বিপ্লব তাদের কিছু না, বা তারা এখন একটা রাষ্ট্রীয় ক্ষমতা চাকরির মতো বসে 9টা 5টা অফিস করে বাসা গিয়ে ঘুমাবে, এই টাইপের ছিল। একদম সমন্বয়কদের কথাগুলো বলছি। তো এই পরিস্থিতিতে ছাত্ররা যখন দেখলেন যে কিরে ভাই, জীবন দিয়ে লড়াই করে দেশ স্বাধীন করে সবকিছু করে দিলাম, এখন রাষ্ট্র পরিচালনায় ওইসব লোকদেরকে বসিয়েছি, কিন্তু ওইসব লোক আমাদের সাপোর্ট দিচ্ছে না, আমলারা তাদের সাপোর্ট দিচ্ছে না। আমাদের উপদেষ্টারা আমলাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, একটা আমলা সঠিকভাবে তা পালন করছে না, পুলিশ ঠিক মতো কাজ করছে না। দেখবেন
যে 5 তারিখের পর নতুন সরকার গঠনের পর পুলিশের মধ্যে ব্যাপক রদবদল করা হয়েছে, কিন্তু যাদেরকে দিচ্ছি তারা কাজ করতে পারছে না। আমি ডিএমপি বা ঢাকার বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের পুলিশের সাথে কথা বলেছি, তাদের ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এই পদ থেকে। তারা কিন্তু খুবই আন্তরিক ছিলেন কাজের ব্যাপারে, কিন্তু তারা বলছেন যে আমাদের নির্দেশগুলো মাঠ লেভেলের পুলিশ ঠিক মতো বাস্তবায়ন করছে না। মানে আওয়ামী লীগ যাদেরকে রেখে গেছে তারা পুরো সরকারকে ফেল করাতে একদম আদা জল খেয়ে নেমেছে, শপথ করে নেমেছে। নাহিদ ইসলাম কি বললেন যে আমাদের অধিকাংশ আমলারাই রাষ্ট্রকে সাহায্য করছে না এবং তারা রাষ্ট্রকে ব্যর্থ করতে, সরকারকে ব্যর্থ করতে নেপথ্যে কাজ করছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে এবং খুব দ্রুত, অল্প দিনের মধ্যে। নাহিদ ইসলাম, যিনি প্রধান সমন্বয়ক ছিলেন এই আন্দোলনে, তিনি স্টেট বলেছেন এবং সকল রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আমলাদের উদ্দেশ্যে বলেছেন, সবাইকে বলছি এই রাষ্ট্রকে রক্ষায় কাজ করেন। আর যারা ফ্যাসিজমের দোসর হয়ে রাষ্ট্রকে ব্যর্থ করতে চাচ্ছেন তাদের সকল তথ্য আমাদের কাছে চলে এসছে, তাদের তালিকা শুদ্ধ আমাদের কাছে চলে এসছে, তাদের বিরুদ্ধে এখন আমরা ব্যবস্থা নেব। নাহিদ ইসলাম এক কথা প্রকাশ্য এইভাবে থ্রেট দিলেন আমলাদের। আপনি দেখেন, আমলারা সকল আইন ভঙ্গ করে, নিয়ম ভঙ্গ করে, রাষ্ট্রীয় স্বীকৃতি অমান্য করে তারা একটার পর একটা সরকারের চাপ সৃষ্টি করতে আন্দোলন করে যাচ্ছে। এবং আমি আপনাদের বিগত কয়েকদিন ধরে বলছি, এই মুহূর্তে যে 72 জন সচিব আছে, 72 বা 73 জন সচিবের খবর পাচ্ছি, তাদের মধ্যে 36 জনই আওয়ামী লীগের রেখে যাওয়া সচিব এখন অ্যাক্টিভ। এখানেও ছাত্রদের কিছু অভিযোগ আছে, সত্য মিথ্যা এটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন। বলা হচ্ছে এই সরকার পতনের পর, নতুন সরকার গঠিত হওয়ার পর একটা বড় দলের অ্যাক্টিভ লোকেরা প্রশাসনের মধ্যে রদ বদলের কাজটা করছিলেন। তো এরা এই রদ বদল করতে গিয়ে কাউকে বসিয়েছেন ঠিক মতো, কারো কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে বসিয়েছেন। এই বড় অঙ্কের টাকাগুলো কারা দিয়েছে? আওয়ামী লীগের লোকেরা। কারণ বিএনপি বা জামাত সমর্থিত যে অফিসাররা, আমলারা রয়েছেন, এরা তো 15 বছরে খুব কঠিন সময় পার করছেন। চাকরি বাঁচাবার জন্য কোন রকম বিভিন্ন জায়গায় তাদেরকে ফেলে রাখা হয়েছে, পদোন্নতি দেওয়া হয়নি। এরা তো অর্থ ইনকাম করবেন কিভাবে? এত কিছু করতে পারেনি, শুধু চাকরিটা বাঁচিয়ে রাখার কোন রকম চেষ্টা করে গেছেন 15 বছর। কিন্তু আওয়ামী লীগের লোকগুলো তো হিউজ টাকা কামাই করছে, কেউ 1000 কোটি টাকা পর্যন্ত কামিয়েছে, এর চেয়েও বেশি কামিয়েছে এই আমলারা অবৈধভাবে সরকারকে সহযোগিতার মাধ্যমে। তো এই লোকগুলো হুট করে যারা এই তদবির বাণিজ্যগুলো করছে, প্রশাসনের মধ্যে রদবদলের কাজগুলো করছে, তাদের মুখের উপর ধাস ধুস করে 100-150 কোটি টাকা দিয়ে, 50-60 কোটি টাকা এইভাবে দিয়ে দিয়ে তারা পদ বাগিয়ে নিচ্ছে। এখন ধরেন যে লোকটা এই পদবীর প্রশাসনের মধ্যে রদবদলের কাজটা করছে, সে যেই দলেরই হোক, মানুষ দল করে কেন? একদম খোলা মনে কথাগুলো শুনবেন। মানুষ দল করে কেন? যে আমার দল আসলে আমি পয়সা বানাবো। বাংলাদেশের রাজনীতিটা তো ব্যবসা। কি আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতি, যে দলটার নামই বলেন, কেউ কি রাজনীতি করে রাষ্ট্রকে রক্ষায়, এই রাষ্ট্রকে উন্নত করার জন্য? আপনার মনে হয় এই দেশে রাজনীতি যারা করেন তারা প্রত্যেকে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছেন। তারা এখানে আসবেন সেরা জুতা পায়, আর এখান থেকে যাবেন কয়েক ডজন মার্সিডিজ, বিএমডাব্লিউ, দেশে বিদেশে বেগম পাড়ায় প্রচুর সম্পদ নিয়ে। এই তো যে লোকগুলো হঠাৎ করে এই দুর্বল, যেহেতু ইউনূস সরকার একটা দুর্বল সরকার, ইউনূস তো কোনো বাংলাদেশের রাজনৈতিক দলের লোক ছিলেন না, ব্যবসায়ী ছিলেন, নোবেল বিজয়ী ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। তো ইউনূস বা ছাত্ররা যখন ক্ষমতায় আসতো, ছাত্রদের কোনো দল ছিল না। যেহেতু ছাত্ররাই বিজয় চেনিয়ে আনছে, আলটিমেটলি আওয়ামী লীগকে যখন খেদানো হয়েছে, বিএনপি জামাতের লোকগুলো গুরুত্বপূর্ণ পদে বসে গেছে। আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের লোকেরা যারা একটু ভীতু ছিল, তারা কি করেছে? বড় বড় কিছু দলের কাছে মোটা অঙ্কের টাকা দিয়ে পিঠ বাঁচিয়ে দিয়েছে, কারণ তাদের এখন টিকে থাকতে হবে বাংলাদেশে। তারা কি করলো? আওয়ামী লীগের আমলে যে অবৈধ টাকাগুলো কামিয়েছে, সেখান থেকে ধরেন 50 কোটি টাকা দিয়ে দিয়েছে, ধরেন বিএনপিকে বা জামাতকে বা ছাত্রদেরকে। আমি জানি না ছাত্ররা এই টাকা নিয়েছে কিনা, এটা আমি বলতে পারবো না। এইভাবে দিয়ে দিয়েছে, তখন তাদের পিঠ বেঁচে গেছে। কিভাবে? তাদের গ্রেফতার করা হয়নি, তাদের চাকরি খাওয়া হয়নি, বরং তারা গুরুত্বপূর্ণ পদ পেয়ে গেছে। তো যারা 50 কোটি টাকা দিয়ে সচিবের পদ ধরে রেখেছে বা তার চেয়ে বড় পদ পেয়েছে, তারা এখন কি করবে? তারা তো সরকারকে অসহযোগিতা করার জন্যই টাকাটা ইনভেস্ট করছে। একদিকে তাদের পিঠ বেঁচে গেছে, আরেকদিকে তারা ভেতর থেকে এখন সরকারকে ধ্বংস করছে। এই কাজগুলো করেছে কারা? যারা এই আমলাদের মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে রদবদলের কাজগুলো করেছে,
হিউজ টাকার মালিক হয়ে গেছেন তারা। তাদের আর রাজনীতি করা লাগবে না, দল থেকে সাসপেন্ড করলে তাদের কিছু যায় আসে না। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে মাত্র এই 5 মাসে, যেটা আওয়ামী লীগের নেতাদের সময় লাগছে 15 বছর, তাদের হয়ে গেছে 5 মাসে। এই হলো রাষ্ট্রের অবস্থা। আসেন দ্বিতীয় যে বিষয়টি, যখন ইউনূস বললেন যে ছাত্ররা প্রোক্লেমেশন জারি করলে আমি ক্ষমতা ছেড়ে দিব, আমি আর সরকারে থাকবো না, আর তখন ছাত্র তাদেরকে বললেন যদি এই প্রোক্লেমেশন জারিতে বাধা দেওয়া হয় তাহলে আমরা ছাত্ররা এই সরকারে থাকবো না। 3 উপদেষ্টা একযোগে পদত্যাগ পত্রে সাইন করলেন। তখন ইউনূস মানে ছাত্রদের ওভারট্রামে ইউনূস আটকে গেলেন। ইউনূস কি করবেন, বাধ্য হয়ে বললেন ঠিক আছে এই প্রোক্লেমেশন জারি করবে সরকার, এবং তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করলেন। এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে কয়েকদিন ধরে ঘুরতেছে, কিন্তু বলতে পারতেছি না। রাষ্ট্রের মানে হাই সিকিউরিটির ব্যাপার আছে, সিক্রেটের ব্যাপার আছে। তো এরপরে যখন গভীর রাতে বৈঠকটা হলো, তখন ছাত্ররা বললো ঠিক আছে, যেহেতু সরকার আমাদের প্রোক্লামেশন জারি করছে তাহলে আমরা মার্চ পর ইউনিটি একটা ঘোষণা করি, অর্থাৎ এটা হবে বাংলাদেশের সকল দলমতের একটা মার্চ, যারা ঐক্যের জন্য এই মার্চে যোগ দেবে। দেখা গেল কি এখানে বড় বড় অনেক দল, জামাত বা বিএনপি আসেনি। জামাত শিবির ব্যস্ত ছিল তাদের সম্মেলন নিয়ে, বিএনপির অবস্থানটা আমি জানি না, কিন্তু বিএনপির বড় বড় নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা ছাত্রদেরকে আর সহ্য করতে পারছে না। খুব দুঃখজনক ব্যাপার হলো কি জানেন, রাজনীতিটা যদি রাজনীতির জায়গা হয় জনগণ এবং দেশের জন্য, সেটা একটা সুন্দর স্বচ্ছ মানে কি বলবো পরিচ্ছন্ন পথে আগায়। আর রাজনীতিটা যদি হয় ক্ষমতার লোভে, এটা কখনো সঠিক পথে এগোয় না, নোংরা ভাবে আগায়। যে ছেলেগুলো আপনি দেখেন যে বিএনপি ছাত্রদের এই কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলনের লাস্ট 3 দিন আগ পর্যন্ত বিএনপি তাদের সমর্থন দেয়নি। বারবার বিএনপি মিডিয়াতে সামনে বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্টেটমেন্ট গুলো দেখেন, সোশ্যাল মিডিয়াতে সেগুলো ব্যাপক ভাইরাল হচ্ছে। তিনি বলছেন এই আন্দোলন আমাদের না, এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। যখন ছাত্ররা এক দফায় এসে হাসিনার পতন ঘটাবে, তখন তারা এসে বলল যে আমরাও এই আন্দোলনের সাথে শরিক হয়েছি বা আমাদের সমর্থন। কিন্তু আন্দোলনটা তৈরি করেছে কারা, মার খেয়েছে কারা, জীবন দিয়েছে। এখন যদি বিএনপি বলে যে আমাদেরও 450 মারা গেছে, এটা কিন্তু বিএনপির আহ্বানে এসে মারা যায়, ছাত্রদের আহ্বানে এসে মারা গেছে যারা, এটা বিএনপির ওন করার কিছু নেই, এটা জামাতের ওন করার কিছু নেই, এটা ছাত্রদের ওন করার বিষয়। ছাত্ররাই বরং তাদেরকে মাঠে নামিয়ে এনেছে। এখন ধরেন আমি বিএনপি কে পছন্দ করি, আমি ছাত্রদের আহ্বানে গিয়ে গুলি খেয়েছি, এই বিজয় বা এই দায় ছাত্রদের, বিএনপি না, কারণ বিএনপি তো আমাকে সেখানে পাঠায়নি। এই হলো একটা বিষয়। আসিফ নজরুলরা কেন ছাত্রদের উপর চাপ দিল যে তারা এই প্রোক্লেমেশনের বিরোধী বা তারা এটাকে চায় না? আমরা যে এতদিন ধরে আসিফ নজরুলদের নিয়ে কথাগুলো বলছি, আপনারা বুঝতে পারছেন। এবং আমাদের ছাত্ররা, ওই যে মাঝে মাঝে বলি না এরা অনেক বালপাক না, এদেরকে কিন্তু আমরা স্টাডিংই বলেছি যে সমন্বয়কদের সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে, ইলিয়াস, কনক, পিনাকি, আমরা কিন্তু আমাদের ব্লগের মাধ্যমে প্রতিনিয়ত বলেছি যে এই সরকারকে এরকম একটা ঘোষণাপত্রে যেতে হবে, এরকম একটা বিষয় যেতে হবে, নতুবা ভবিষ্যতে এরা ফেসে যাবে, এই ছেলেগুলোর পরিবার ফেসে যাবে। তখন এদেরকে আসিফ নজরুলরা মিসগাইড করেছে, বা আমাদের জ্ঞানী সুশীল উপদেষ্টারা, বুদ্ধিজীবীরা তাদের মাথায় হাত দিয়ে আদর করে করে বলছে যে এরা তোমাদের সঠিক পথ দেখাচ্ছে না, এরা তো ইউটিউব করে টাকা কামাই করতে, এদের কথা শোনার কিচ্ছু নাই। আজকে দেখেন ছাত্ররা কোথায় এসে পড়েছে যে তাদেরকে ইস্তফা পত্রে মানে পদত্যাগ পত্রে সাইন দেওয়া লাগছে, যে ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে। এই পরিস্থিতিটা এত ভয়ঙ্কর ধারণ করেছে। হান্নান মাসুদ গতকালকে একটি প্রাইভেট টেলিভিশনকে বললেন যে এই সরকারের কথা এখন আর আমলারা শুনছে না, কোনোভাবে ঠিক মতো শুনছে না। আবার আমলাদেরকে সরিয়ে নতুন আমলাও বসাতে তারা ঠিকভাবে পারছে না। কারণ কি, সিস্টেমগুলো ক্রমান্বয়ে ক্লাপস করে ফেলছে। লোহা, আপনি লোহাকে দা বানান, ছুরি বানান, কুড়ুল বানান, কোদাল বানান, লোহা দিয়ে যে জিনিসটি আপনি তৈরি করেন, আগে কাজটা কি করতে হয়? লোহাকে প্রচন্ড আগুনে পুড়িয়ে তারপর সেখানে আঘাত করে ওই শেপে বিষয় মানে জিনিসটাকে তৈরি করতে হয়। দা হলে দায়ের শেপে তৈরি করতে হয়, কুড়ুল হলে কুড়ুলের শেপে তৈরি করতে হয়, কিন্তু সেই লোহাটাকে প্রচন্ড আগুনে পুড়িয়ে নরম করে নিতে হয়।
5 তারিখে যে বিজয় ছাত্ররা পেয়েছে, ওই সময়টার মধ্যে ফ্যাসিস্ট বা তাদের দোসরদের মধ্যে যে হতাশা, টেনশন, ভয়, আতঙ্ক ছিল, এখন আর সেটা নেই। 5 মাস শেষে প্রত্যেকেই স্ট্রং হয়ে গেছে, কারণ এদের অবৈধ টাকাগুলো দিয়ে রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ জায়গায় ঢেলে তারা তাদের পিঠ বা তাদেরকে তারা সেভ করে ফেলেছে। এখন আর তারা ছাত্রদেরকে চিনবেও না, জানবেও না। এখন তাদের কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এখন তারাই রাষ্ট্রকে কন্ট্রোল করবে। এই যে আসিফ মাহমুদরা যে ভেতরে কি পরিমাণ চাপে আছে এখন বোঝা যাচ্ছে, কারণ তারা পদত্যাগ করতে চেয়েছিলেন। তার মানে তাদের কথা রাষ্ট্র শুনছে না। তারা এই 3জন এক গ্রুপ আর বাকিরা এক গ্রুপ হয়ে গেছে। তো রাষ্ট্রের 24-25 জন উপদেষ্টার মধ্যে 3জন কি করবেন, বা এই 3জনের শক্তি বাকি। কিন্তু এই জন্য দায় কি আমাদের এই সমন্বয়করা? না, তাদেরকে যখন আমরা পরামর্শগুলো দিয়েছি তখন তারাই পরামর্শগুলো নেয়নি। যখন তাদেরকে আমরা বুঝিয়েছি এভাবে এভাবে হতে পারে, তখন তারা আমাদের কথাগুলো নেয়নি। আসিফ নজরুলের জন্য তারা, ইলিয়াস যখন ভিডিও বানিয়েছে তখন আসিফ নজরুলের পক্ষে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া পর্যন্ত ফেসবুকে পোস্ট করেছে। আমরা যখন ফারুকের পদত্যাগ চেয়েছি, ফারুকের মুভি দেখতে চলে গেছে আমাদের নাহিদ আসিফরা। দিন শেষে যে এরা ছবল মারবে আমাদের এই আনারি উপদেষ্টারা বোঝে নাই। আমাদের আনারি উপদেষ্টারা বোঝে না, এখন তারা সেই মাসুল দিচ্ছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের মধ্যেও মতের পার্থক্য তৈরি হচ্ছে, তারপরও তারা একটা প্ল্যাটফর্মে আছে। কেন প্ল্যাটফর্মে আছে? কারণ তারা এখান থেকে বিচ্ছিন্ন হলে, ছিটকে পড়লে নিজের পিঠ বাঁচবে না। নিজেকে বাঁচতে হলে তাদেরকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। আসেন, হান্নান মাসুদ আরো বলছে যে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে এই প্রোক্লেমেশনের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে। এবং তারা এমন কথা বলেছেন যে আমরা এখন কোনো বড় দলের সাহায্য সহযোগিতা পাচ্ছি না। বড় দলগুলো ধরে নিয়েছে আগামী নির্বাচনে তারা বিজয়ী হবে এবং তাদের প্রধান প্রতিপক্ষ হব আমরা। তাহলে আমাদের এই রক্ত দেয়া, এই বিজয়ের জন্য লড়াই করার অর্থটা কি দাঁড়ালো? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা দেখছি ছাত্ররা এখন যেই যেই দাবি তুলছে, প্রত্যেকটা দাবিতেই ভেটো দিচ্ছে কে? বিএনপি নামক বড় দলটি। কিরকম? 72-এর সংবিধান, যে খালেদা জিয়া বলেছে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। কে বলেছে? বেগম খালেদা জিয়া। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে মির্জা আব্বাস, রিজভিদের মতো লোক বলছে 72-এর সংবিধান মানে টিস্যু নয় যে ছুঁড়ে ফেলে দেবে। মির্জা ফখরুল ইসলাম স্টেট একদম ক্লিয়ার, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তিনি দাঁড়িয়ে গেছেন। আমি জানি না তিনি দলের কি বলে ওদের স্থায়ী কমিটির কাছে এই বিষয়টাকে কতটুকু যৌক্তিকভাবে প্রেজেন্ট করেছেন, বা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মতের পক্ষে কিনা আমি সেটিও জানি না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে গেছেন, যে জন্য ছাত্ররা চাইলেও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারেনি। ছাত্রলীগকে পারছে, কিন্তু আওয়ামী লীগকে পারছে না। সংবিধানের ক্ষেত্র আটকে গেছে, প্রেসিডেন্টের ক্ষেত্র আটকে গেছে। আমি মনে করি বিএনপিকে এখন বলতে হবে যে আপনারা কেন 72-এর এই সংবিধানের বিরুদ্ধে দাঁড়াতে পারছেন না, বা এটার পরিবর্তন চাইছেন না? কেন আপনারা রাষ্ট্রপতির পরিবর্তন চাইছেন না? একটা বিপ্লবী সরকার যদি গঠন করে আপনাদের আপত্তি কেন? এই প্রোক্লেমেশনের ব্যাপারে আপনাদের আপত্তি কেন? বিএনপিকে বলতে হবে। কেন বিএনপিকে বলতে হবে? কারণ এই মুহূর্তে বিএনপি এ জাতির অভিভাবক। ছাত্ররা যতই লম্ফ জম্প করুক, ভোটের রাজনীতিতে বিএনপির ধারে কাছে এখনো কেউ নেই। তবে এটিও সত্য, প্রায় 4 থেকে 6 কোটি নতুন ভোটার বাংলাদেশে যুক্ত হচ্ছে বা হয়েছে বা হবে। আগামী দিনে এই নতুন ভোটাররাই বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করবে, বাংলাদেশের রাজনীতিক বা রাজনৈতিক দলকে পরিবর্তন করবে, যেমনটি পাকিস্তানে হয়েছে। ছাত্ররা, যুবকরা বা নতুন ভোটাররা ইমরানকে মসনদে বসিয়েছিল, যদিও সেখানে সেনা প্রধান বা সেনাবাহিনী সেই বিজয়কে ছিনতাই করেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেনাবাহিনী এই ভূমিকা কখনো রাখেনি, রাখবেও না। তো বাংলাদেশে যেহেতু সেনাবাহিনীর নামে কোনো ইস্টাবলিশমেন্ট নেই, বাংলাদেশের ইস্টাবলিশমেন্টের পার্ট ভিন্ন, পাকিস্তানের ইস্টাবলিশমেন্টের পার্ট ভিন্ন। তো এক্ষেত্রে
বিএনপির জন্য সবচেয়ে বড় ধাক্কা যেটা হতে পারে সেটা হলো, বিএনপি এখন যদি মনে করে যে আমরা সবচেয়ে বড় দল, আগামী নির্বাচনে হেসে খেলে আমরা বিজয় লাভ করব, কিন্তু যদি এমন হয় নির্বাচনের পরে বিএনপি দেখলো তারা হেরে গেছে, বা নতুন প্রজন্ম বিএনপিকে আর ভোট দেয়নি, বা 5 তারিখের পর বাংলাদেশে যে বিএনপির প্রতি মানুষের অনাস্থা তৈরি হচ্ছিল কিছু কিছু লোকের জন্য, এটা যদি মহামারী আকার ধারণ করে, বা 5 তারিখের আগে যদি সোশ্যাল মিডিয়াগুলো বিএনপি বিরোধীরা দখল করে নেয় বিএনপির এই 5 তারিখের পর সকল অপকর্মের ডকুমেন্ট, বা সোশ্যাল মিডিয়া কন্ট্রোল থাকবে বিএনপির এই কর্মনীতি নিয়ে কি কি করেছে, তখন কি করবে বিএনপি? কারণ মানুষ এখন সোশ্যাল মিডিয়া নির্ভর। আমরা যদিও বলতাম যে এরা টিকটক প্রজন্ম কিচ্ছু করতে পারবে না, এরা সব পেরেছে, সেটা প্রমাণ করেছে। আমরাই বরং ব্যর্থ হয়েছে, আমরা বৃদ্ধরা ব্যর্থ হয়েছে, ওরা পেরেছে। তো নির্বাচনের আগে আর নির্বাচনের পরে দুটো চিত্র দেখা যাবে। যদি বিএনপি জিতে যায়, বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে, মানে আবারও সেই রাজনীতি হবে। ছাত্ররা বিরোধী দলে থাকবে, প্রতিদিন মিছিল করবে, পুলিশ পেটাবে, বিএনপি যেটা পূর্বে ছিল সেটাই তো থাকবে। আর যদি কোনো কারণে বিএনপি হেরে যায়, বিএনপির রাজনীতি এখানে দি এন্ড হয়ে যাবে। তাহলে করণীয় কি? করণীয় হলো, জনগণ যা চাইছে, 4 বা 6 কোটি নতুন ভোটার যা চাইছে, বিএনপিকে সেই পথে যেতে হবে। তারেক রহমানকে সিদ্ধান্তগুলো নিতে হবে বৃদ্ধদের পরামর্শ না, দলের মধ্যে, মানে বিএনপির মধ্যে যারা যুবক আছে, যারা এখন ফাইট করছে, ফাইটার, যারা এই আন্দোলনে ছাত্রদের সাথে শরিক ছিল, সেই বিএনপির তরুণ নেতাদেরকে সামনে টেনে আনতে হবে তারেক রহমানকে। তাদের সাথে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, যেটা ইমরান খান করেছে। ইমরান খানের দলে তরুণদের নিয়েই পাকিস্তানের ইমরান খানের এই জনপ্রিয়তার অবস্থা। বারবারই আমি ইমরান খান শব্দটা বলি, কিন্তু এখনো আমি মনে করি বিএনপির যারা মুরব্বী রাজনীতিবিদ, বুড়ো রাজনীতিবিদ, তারা ভুল পথে হাঁটছে। কারণ তারা একটা সফটওয়্যারে চলছে, তাদের মধ্যে নতুন সফটওয়্যার আর আপডেট করা হয়নি। এখন আপনি দেখেন, ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশের যত কিছু ঘটেছে, ইউনূস কিন্তু সবগুলির মামলা খাবে। এখন শেখ হাসিনা মামলা খাচ্ছে না, সব মামলা শেখ হাসিনার নামে আগে হচ্ছে, তারপরে ওবায়দুল কাদের থেকে বাকিদের নামে হচ্ছে। যদি কোনো কারণে ইউনূস এই প্রথম আলো, ডেইলি স্টার বা তার পুশিং করা উপদেষ্টা, মানে প্রথম আলো, ডেইলি স্টারই তো এই উপদেষ্টাগুলো বানিয়ে ইউনূসকে চারদিকে ট্র্যাপে ফেলে রাখছে, এদের পরামর্শে যদি ইউনূস সরকার কোনো ভুল সিদ্ধান্ত নেয়, মনে রাখবে ইউনূস সরকারের বা ডক্টর ইউনূসের এখানেই শেষ। কারণ আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হলে সবচেয়ে বেশি মামলা খাবে ডক্টর ইউনূস, তারপরে ছাত্ররা, জামাত তো থাকবেই, বিএনপির অর্ধেক খাবে, অর্ধেক খাবে না। কোন অর্ধেক খাবে? যে অর্ধেক বিএনপিকে, মানে দেশপ্রেমিক, আর অর্ধেক আছে তো এরা ভারতের প্রিসক্রিপশনে চলে, ওই অর্ধেক আবার বেঁচে যাবে। কিন্তু এই বাকি অর্ধেক যারা ভারতের প্রিসক্রিপশনে চলে, প্রথম 5 বছরের পর ওদেরকে বিএনপি, আওয়ামী লীগ মেরে দেবে, যে আমাদের আর তোদের দরকার নেই, কারণ তোরা দলের সাথে, নিজের দলের সাথে বিশ্বাসঘাতকতা করছিস, অর্থের জন্য, লোভের জন্য আমাদের সাথে করবি, সো এবার তোরাও মর। এটাই করে সাধারণত। এই ক্ষেত্রে এখন চ্যালেঞ্জ কি? আসলে এই মুহূর্তে ছাত্রদের সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসনের আমাদেরকে বলেন আমরা তালিকা দিয়ে আপনাদের সহযোগিতা করি, আমাদের কাছে সকল তালিকা আছে, আমরা আপনাদের তালিকা দেব, আপনারা আমাদেরকে ডাকেন, আমাদেরকে বলেন, বা আমরা ব্লগের মাধ্যমে বলবো কিনা সেটাও বলেন। আওয়ামীদের যত দোষর, তাদের সকল তালিকা আমাদের কাছে আছে। যেহেতু আমরা গণমাধ্যম কর্মী, আমরা অনেকদিন, আপনারা তো জুলাই থেকে আন্দোলন শুরু করছেন, আমরা 15 বছর ধরে ভুক্তভোগী, আমাদের কাছে সব তথ্য আছে। তো আমরা এই তালিকাগুলো আপনাদের তুলে দিই। এদের সবাইকে দ্রুত সরিয়ে ফেলেন, এবং এডিশনাল সচিব, যুগ্ম সচিব, এই লেভেলে যত সচিব আছে, যারা এতদিন বিগত সময় পদোন্নতি পায়, তাদের কোনো কি বলবো, আওয়ামী লীগ কোনো পদোন্নতি দেয়নি, এদের সবাইকে সচিব লেভেলে নিয়ে আসে। এই মুহূর্তে আমি মনে করবো মাহফুজ আলম, যদি আপনি আমার কথা শোনেন বা আমাদের উপদেষ্টারা শোনেন, আপনাদের জন্য সবচেয়ে দ্রুত যে কাজটি, এডিশনাল এবং যুগ্ম, এদেরকে দ্রুত পদোন্নতি দিয়ে আপনাদেরকে সচিব করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসাতে হবে। এরাই আপনাদেরকে বাঁচিয়ে রাখবে।
আর এই মুহূর্তে যে 36 জন বা 40 জন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের দোসর বসে আছে গুরুত্বপূর্ণ পদে, তাদেরকে দ্রুত সরানোর ব্যবস্থা করেন। এরা এই রাষ্ট্রকে ব্যর্থ করবে, আপনারা এদের সঙ্গে পারবেন না। এরা এত বেশি ধূর্ত যে এরা আওয়ামী লীগ বিএনপির বড় বড় মন্ত্রীদের আদা জল খাওয়াইতো, যারা 40-50 বছর ধরে রাজনীতি করে। আপনারা তো একদম শিশু, এখনো ফিডার খাওয়া উপদেষ্টা, এদের সাথে আপনারা পারবেন কি করে? পুলিশের মধ্যে আপনারা কি করছেন? বিএনপি জামাত সমর্থিত অফিসার গুলোকে সরিয়ে ফেলছেন, কিন্তু সরিয়ে আপনারা কি করতেছেন? আওয়ামী লীগের অফিসার গুলোকে নিয়ে আসেন। যে ডিএমপি কে আমি 2 মাস আগে ঢাকায় গিয়ে দেখে এসেছি, একটা অফিসারও ঢাকাতে নেই। যারা 15-16 বছর ত্যাগ করেছেন, যারা এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন নেপথ্য থেকে, আমরা জানি তো কজনের নাম বলবো, নাম শুনতে চাইলে বলে নামগুলো বলবো, যারা বিভিন্ন ভাবে আমাদের পরামর্শ দিয়েছে, ছাত্রদের পরামর্শ দিয়েছে, এই লোকগুলোকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগ যারা টাকা দিয়ে আসতে পারছে তাদেরকে এখানে বসিয়েছে। এটা আমাদের যারাই করেছে তারা অনেক বড় ভুল করেছে। এই ভুলের মাসুলও তারা দেবেন। লিখে রাখেন, আজকে যে কথাগুলো বলেছি 3 মাস পরে এই কথাগুলোর মূল্য বুঝবেন। যেমন আমরা বলেছিলাম প্রোক্লামেশনটা আগে দিতে দেননি, এখন বুঝতে পারছেন যে এখন লোহা শক্ত হয়ে গেছে। এখন যতই লোহায় বাড়ি দেন, লোহা আর বাঁকা হয় না। কিন্তু লোহাটা নরম থাকতে যদি আপনারা আঘাত করতেন, তাহলে আপনি যেটা চেয়েছেন সেটাই হয়ে যেত। এখন রাষ্ট্রের শত্রুরা, বিদেশিদের ওপারের মদতদাতারা, দালালরা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ইউনূস সরকার আপনাদের থ্রেট দেয়, যদি তোমরা আমাকে চাপ দাও আমি সরকার থেকে চলে যাব। বুঝতে পারছেন? কেউ এখন আপনাদের ওন করছে না, কারণ আপনারা না বিএনপি কে চিনেন, না জামাতকে চিনেন, না এবি পার্টিকে চিনেন না। যারা আমাদের মুরব্বী সংগঠন, তাদের সাথে বসে কি করবেন? তাদের সাথে বসা বাদ দিয়ে আপনারা এমন এমন সিদ্ধান্ত নেন, এমন এমন মাস্টার মাইন্ড হয়ে গেছেন, এমন এমন জ্ঞানী লোক হয়ে গেছেন, এখন আপনারা ফেল করতেছেন একটার পর একটা। এখন আমাদের নাহিদ ইসলামকে বলতে হচ্ছে যে আমরা আমাদের সাহায্য করছেন, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা। কেন এই কথা কিন্তু আমরা আগে বলেছি, তালিকাও তো আমরা বলেছি, আমার নিজের ভিডিওতে আমি অনেক তালিকা প্রকাশ করেছি সচিবদের। কেন আপনারা এখনো আলী ইমাম মজুমদারকে বসিয়ে রেখেছেন ওইখানে? একটা আওয়ামী লীগের দালালকে ওখানে বসিয়ে রেখে, একদম উপদেষ্টার পাশে বসিয়ে রেখে আপনি কি এখান থেকে অ্যাচিভ করবেন বলেন? আজ পর্যন্ত আলী ইমাম মজুমদারকে সরাতে পেরেছেন? পারেননি। যতদিন আলী ইমাম মজুমদার প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরবে না, কিচ্ছু করতে পারবেন না আপনারা। আলী ইমাম মজুমদার কৌশলে আবার আওয়ামী লীগের সেট আপ কি বসিয়ে দিয়ে যাচ্ছে। আপনারা শুধু মাইরের অপেক্ষা করেন। দর্শক, আর লম্বা করবো না ভিডিওটি। আমি আপনাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো, আমার আজকের বিশ্লেষণের পক্ষে কি আপনারা একমত কিনা কমেন্ট করে জানাবেন। আমি চাই এই দেশটা পূর্বের অবস্থা না যাক। আমি চাই আওয়ামী লীগ পুনরুজ্জীবিত না হোক। আমি চাই বিএনপি আগে যেভাবে তার শাসন ব্যবস্থা চালিয়েছে আর না চালাক। বিএনপি আমাদের নতুন প্রজন্মকে এমন কিছু সারপ্রাইজ দেখ, যেমন তারেক রহমান যে বক্তব্যগুলো লন্ডনে বসে দিচ্ছেন, আমরা সেই আদলের একটা বাংলাদেশ দেখতে চাই। কারণ তারেক রহমান একটা উন্নত দেশে দীর্ঘদিন থেকে যেভাবে স্টাডি করেছেন, পড়াশোনা করেছেন। এই ঘোষণাপত্র দেয়া নিয়ে এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানলাম না যে গতকালকে কেন ঘোষণাপত্র দেয়া হয় নাই। সবাই অনেক আগ্রহ নিয়েছিল যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণাপত্র দেয়া হবে, দেয়া হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলল তারাই দিবে। এটার বিরোধিতা কে করছিল? এই ঘোষণাপত্র যেন দেওয়া না হয় এটার জন্য সম্পূর্ণ বিরোধিতা করছিল আসিফ নজরুল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও বলছিল যদি ঘোষণাপত্র দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে, এই কথা বলছিল। আর আমাদের যে 3 জন উপদেষ্টা আছে, শিক্ষার্থী, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে মাহফুজ আলম, এরা বলছিল ঘোষণাপত্র যদি দিতে বাধা দেওয়া হয় তাহলে এরা পদত্যাগ করবে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা হবে এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের চয়েস ছিল না। আমাকে আপনারা গালি দিবেন, বলবেন যে ভাই আপনার বিএনপি তো সব থেকে বেশি বাধা দিচ্ছে, আপনার বিএনপির সমস্যা। দেখেন, আমি বিএনপিকে সমর্থন করি, কিন্তু বিএনপির সব কাজকে কিন্তু আমি সমর্থন করি না। ফার্স্ট আপনাদেরকে এটা জানতে হবে। আমি বলি, আমার যে এলাকা, এই এলাকায় তো গণ অধিকার পরিষদের অতটা কর্মী নাই, গুটি কয়েকজন কর্মী আছে আমার পুরো উপজেলাতে। কিন্তু ওরা দলটাকে এমন ভাবে ভালোবেসে ফেলছে যে দিনাজপুরে প্রোগ্রাম হয় দিনাজপুরেও চলে যায়,
রংপুরে প্রোগ্রাম হলে রংপুরে চলে যাচ্ছে, ঢাকার প্রোগ্রাম হলে ঢাকাতে চলে যাচ্ছে। কিন্তু তাদের দল কিন্তু এতটা বড় দল না। ভালো লাগার একটা জায়গা থাকে। একসময় ছাত্র রাজনীতি করছি, তো ভালো লাগার জায়গা থেকে বিএনপিকে পছন্দ করি। তাই বলে এটা না যে বিএনপি সব কাজকে আমি পছন্দ করি, না। অনেক দেরি হয়ে গেছে। এই ঘোষণাপত্র এটা আরো আগে বলা উচিত ছিল। যেদিন মানে কে সরকার প্রধান হবে এই সিদ্ধান্ত সেনানিবাসে বঙ্গভবনে চলে গিয়েছিল, সেদিনই তো আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে। সেদিনই চুরি হয়ে গেছে। এখন শুধু ড্যামি হিসাবে আছে। যদি ড্যামি হিসাবে না থাকবে তাহলে এটা কেন দিতে দিল না? এটা দিতে দেয় নাই। তাহলে চিন্তা করেন যে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে মাহফুজ আলম, এরা কি প্যারা দিছে। এটাও বলছিল যে আমাদেরকে দিতে না দেওয়া হয় তাহলে আমরা পদত্যাগ করব। কিভাবে বাধ্য করছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে তোমরা যদি দাও তাহলে আমি পদত্যাগ করব। এটা কিন্তু আজকে দেখবেন যে আমার দেশে এই একটা প্রতিবেদন করছে এটা নিয়ে। কষ্ট লাগে ভাই, যে আমরা কি চাইছিলাম আর কি পেলাম। আজকে শহীদ মিনার থেকে বলা হচ্ছে যে আগে আওয়ামী লীগের বিচার, তারপরে হচ্ছে নির্বাচন। নির্বাচনে তো কোনো প্রশ্ন আসে না। আওয়ামী লীগ কেন নির্বাচন করবে? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল? আওয়ামী লীগ তো সন্ত্রাসী দল। রাজনৈতিক দল হলে তারা নির্বাচন করতে পারত। তারা তো রাজনৈতিক দল না, তারা তো গণতন্ত্র বিশ্বাস করে না। একটা গণতান্ত্রিক দেশেই তো নির্বাচন হয়। আওয়ামী লীগ কি গণতন্ত্র বিশ্বাস করে? আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্ন কেন আসবে? আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী দল। সন্ত্রাসী দল তো নির্বাচন করতে পারে না। যারা লাস্ট 15.5 বছর বাংলাদেশের মানুষের কাছ থেকে গণতন্ত্র কেড়ে নিছে, ভোট অধিকার কেড়ে নিছে, তারা এবার নির্বাচনে আসবে? এটা হাস্যকর। আমি এটার বিরোধিতা করি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, আমি এটা সম্পূর্ণ বিরোধিতা করি। এর জন্য যদি বিএনপির সাথে যুদ্ধ করতে হয়, তারপর আমি রেডি আছি, প্রস্তুত আছি। তো কি এমন অপশক্তি যেটার সাথে যুদ্ধ করে আপনার শিক্ষার্থীরা পারল না, ঘোষণাপত্র দিতে দেওয়া হলো না? কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে সব থেকে বড় যে আপনার ডাইনি আসছিল, যে রাক্ষস আসছিল, তাকে কিন্তু তার সাথে যুদ্ধ করে কিন্তু এই শিক্ষার্থীরা জয়লাভ করছিল। কিন্তু এখন এসে পারতেছে না। জানি না এখন প্রবলেমটা কোথায়। তবে দিন শেষে অনেক কষ্ট হয় যে আমরা যেমন বাংলাদেশ চাই, যেমন বাংলাদেশের স্বপ্ন দেখি, তেমন বাংলাদেশ কি পাবো না পাবো না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনাগুলো শুনেছেন। পরিস্থিতি হয়তো বা মানুষ মনে করে যে অনেক ভালো, কিন্তু ভিতরে ভিতরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো সাধারণ মানুষের বিরুদ্ধে নেওয়া হয়। তো আমরা তো মনে করি যে আসিফ, নাহিদ বা ডক্টর ইউনূস এরা কোনো সময় সাধারণ মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে, তাহলে কে নেয়? তা বোঝা যাচ্ছে যে তাদের চাইতেও ক্ষমতাবান বা তাদের চাইতেও মানে বড় কেউ রয়েছে যারা তাদের তত্ত্বাবধানে চলতেছে। আমরা তো মনে করি ডক্টর ইউনূসই মনে হয় সব, কিন্তু আসলে হয়তো বা তিনি সব না। তার উপরে কী রয়েছে, তাদের মাধ্যমে সরকার নিয়ন্ত্রিত হচ্ছে। এই হয়তো বা ডক্টর ইউনূস পদত্যাগ করলে, ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলে আমরা এটাই বুঝতে পারবো, এটাই আসলে বাস্তবতা এবং এটাই হচ্ছে। ডক্টর ইউনূস হয়তো বা সব সিদ্ধান্ত তিনি নিজের মতো করে নিতে পারতেছেন না। নিতে পারলে হয়তো বা এই সমস্যাগুলো বা তাদের পদত্যাগ নিয়ে কথা উঠতো না। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের কি ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।